40 খাবো আপনার আপনার 40 খাবো, দাওয়াত দিয়ে রাখেন আমাকে। সো হয়তো ঔষধ খান, নয়তো ধূমপান করেন, যে কোনো একটা করেন, হুদাই টাকা নষ্ট করে কোনো দরকার নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনারা জানেন যে আমাদের বডিতে বিভিন্ন ধরনের রোগ জীবাণু প্রতিনিয়ত ঢুকতেছে এবং বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু আমাদের তৈরি করতেছে। এখন এই রোগ জীবাণু যে শুধুমাত্র আমাদের বডিতে রোগ তৈরির জন্য দায়ী, বিষয়টা কিন্তু এরকম না। কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাদের অসচেতনতা এবং আমরা জানার পরেও আসলে বিষয়টা না মানতে পারার কারণে কিন্তু আমাদের বডিতে এই রোগগুলো হয়ে যাচ্ছে। তার মধ্যে অন্যতম হলো একটা ধূমপান। দেখেন, এই ধূমপানের কারণে রোগ হয় না, এটা জানে না কে বলেন? অথচ আজকে খেয়াল করে দেখবেন, আমার বয়স তো 25, আমার চেয়ে অনেক জুনিয়র 10 বছরের ছেলেকে দেখবেন যে ধূমপান করতেছে 15 বছর, 20 বছর। আমি যেটা বুঝাইতে চাইতেছি সেটা হলো যে ধূমপান কেমন জানি এখন একটা মানে খুব সহজলভ্য হয়ে গেছে, তাই না? কিন্তু এই ধূমপান আমাদের কতটা ক্ষতি করে, আমি ব্যক্তিগতভাবে যতটুকু এই পর্যন্ত স্টাডি করেছি, মেডিকেল ফাইনাল ইয়ারে বর্তমানে আছি, যতটুকু স্টাডি আমি করেছি, এই ধূমপানের কতটা ক্ষতি সেটা নিয়েও যদি আমি কথা বলি, অনবরত ইনশাল্লাহ 5 ঘন্টা এমনি কথা বলতে পারবো, শুধুমাত্র এই ধূমপানের ক্ষতিকর একটা বিষয় নিয়ে। গত একটা ভিডিওতে আমি আপনাদেরকে শুধুমাত্র ধূমপানের কারণে আমাদের ফুসফুসে কি ক্ষতি হয় একদম রেফারেন্স সহ কিন্তু আমি দেখাইছিলাম। এরকম বডিতে এমন কোনো অর্গান বা পার্টস নাই যেটাতে আমাদের এই স্মোকিং প্রভাব না ফেলে। কিন্তু এত ক্ষতির পরেও কি আমরা পারতেছি এখান থেকে বেঁচে থাকতে? আমার কথা বাদ দেন, এই যারা সিগারেট খান, সিগারেটের গায়ে, প্যাকেটের গায়ে দেখেন তো কত ডেঞ্জারাস ছবি দেওয়া। যারা জর্দা খান দেখেন তো কত ডেঞ্জারাস সেখানে ছবি দেওয়া। এত কিছুর পরেও কিন্তু আমরা আসলে ফিরতে পারতেছি না, তাই না? একটা ছোট কথা বলি, বাংলাদেশে এমন কোনো মানুষ পাওয়া যাবে না যারা ঔষধ খায় না। রোগ হইলেই ওষুধ খাবে। বিশেষ করে সবচেয়ে প্রচলিত যেটা, যে গ্যাস্ট্রিকের ওষুধ, ওমিপ্রাজল, ইসোমিপ্রাজল, পেন্টোপ্রাজল, বিভিন্ন নামে পাওয়া যায়। এই যে সার্জেল, ম্যাক্সপ্রো, ফিনিক্স, বিভিন্ন নামে কিন্তু এই ফার্মেসিতে পাওয়া যায়। একটা ইনফরমেশন বলি, মেডিকেল ফার্মাকোলজি, ফার্মাকোলজি নামে একটা সাবজেক্ট আছে, যেটা আমরা 4th ইয়ারে পড়েছি এবং বর্তমানে যেটা 3rd ইয়ারে পড়ানো হয়। এই মেডিকেল ফার্মাকোলজি সবচেয়ে বিখ্যাত একটা বই, যে ক্যাটজাং ফার্মাকোলজি নামে পরিচিত। এই ক্যাটজাং ফার্মাকোলজি ছাড়া ফার্মাকোলজি ইনকমপ্লিট, মানে চিন্তাই করা যাবে না। আচ্ছা, ফার্মাকোলজি কি? যারা জানেন তো জানেন, ফার্মাকোলজি হলো যেই বইয়ের ভিতরে বা যেই স্টাডির ভিতরে আমরা সাধারণত ড্রাগ বা ঔষধ নিয়ে আলোচনা করে থাকি, নাম, ব্যবহার, অ্যাডভার্স ইফেক্ট, কিভাবে কাজ করবে, মেকানিজম, বিভিন্ন বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়। এই ক্যাটজাংয়ে এই ক্যাটজাংয়ে স্পষ্টভাবে 2-3টা কথা বলা আছে, আমি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি, একটু মনোযোগ দিয়ে শোনেন। ক্যাটজাংয়ে আপনারা দেখবেন যে এনজাইম ইন্ডাকশন নামক একটা কথা আছে। এনজাইম ইন্ডাকশন, আমাদের বডিতে বিভিন্ন ধরনের এনজাইম আছে যেগুলো সাধারণত আমাদের খাদ্য পরিপাকের জন্য রেসপন্সিবল বা দায়ী। বিভিন্ন ধরনের খাদ্য পরিপাক করে থাকে, যেমন শর্করা জাতীয় খাদ্যের জন্য অ্যামাইলোলাইটিক, তারপরে হলো প্রোটিন জাতীয় খাদ্যের জন্য প্রোটিওলাইটিক, আর লিপিড জাতীয় খাদ্যের জন্য লাইপোলাইটিক। বিভিন্ন ধরনের এনজাইম আছে, মানে খাদ্য পরিপাক করে থাকে। এখন এই ঔষধ বা ড্রাগ পরিপাকের জন্য বা মেটাবলিজমের জন্য অনেক ধরনের এনজাইম আছে। তার মধ্যে একটা এনজাইম যেটা সবচেয়ে বেশি আলোচনায় আনা হয়েছে সেটা হলো সাইটোক্রোম P450। এই এনজাইমটা মূলত আমাদের বডিতে বিভিন্ন ধরনের যে ঔষধ আছে বা ড্রাগগুলো আছে সেগুলোকে মেটাবলিজম করে থাকে। এখন এটা একটা লিমিট আছে, যদি বেশি পরিমাণে থাকে তাহলে ঔষধটা তাড়াতাড়ি মেটাবলিজম হয়ে যাবে, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। একটা এক্সাম্পল বলি, ধরেন আপনি একটা গ্যাস্ট্রিকের ঔষধ খেলেন, যেই ঔষধটা নর্মালি আপনার বডিতে 1 ঘন্টা থাকবে বা কাজ করবে। জাস্ট উদাহরণস্বরূপ, এটা বিভিন্ন ড্রাগের ক্ষেত্রে বিভিন্ন হতে পারে। এখন যদি এনজাইমের পরিমাণটা বেশি হয় তাহলে সেই ড্রাগ কিন্তু বেশিক্ষণ লাস্টিং, মানে বডিতে থাকবে না। যেটা 1 ঘন্টা থাকতো সেটা দেখা যাবে 5 মিনিট বা 10 মিনিটের মধ্যে শেষ হয়ে গেছে। তার মানে আপনার যে ইফেক্টটা পাওয়ার কথা
গ্যাস্ট্রিকের ওষুধ যেটা খাইছেন সেটা খাওয়ার কারণে যেই উপকারটা আপনার সেই ওষুধ থেকে পাওয়ার কথা সেটা কিন্তু আপনি পাবেন না, কারণ বডিতে 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনার ড্রাগ শেষ হয়ে যাচ্ছে। এই জিনিসটাকে বলা হয় এনজাইম ইন্ডাকশন। মানে হলো কিছু কিছু সাবস্টেন্স বা কিছু কিছু ড্রাগ বা কিছু কিছু খাদ্য উপাদান আছে যেগুলা খেলে আমাদের বডিতে ঔষধগুলাকে তাড়াতাড়ি বডি থেকে বের করে দিবে বা মেটাবলিজম করে ফেলবে। আশা করি বিষয়টা বুঝাইতে পারছি। এটা হলো এনজাইম ইন্ডাকশন। এখন এনজাইম ইন্ডাকশন সেটা ড্রাগ হতে পারে, খাবার হতে পারে, সেটা স্মোকিং হতে পারে। দেখেন কতটা মারাত্মক জিনিস। ক্যাটজাং, আপনারা চার্টের ভিতরে একটু লক্ষ্য করেন, দেখেন ক্যাটজাং সর্বপ্রথম এনজাইম ইন্ডাকশন যাকে উল্লেখ করছে সেটা হলো স্মোকিং, মানে ধূমপান করা। একটা জিনিস খেয়াল করছেন, আপনি ধূমপান করতেছেন, ঔষধও খাচ্ছেন, আপনার কিন্তু সেই ঔষধ 5 পয়সারও কোনো দাম নাই, একদম গ্যারেন্টি দিয়ে বলে গেলাম 5 পয়সারও কোনো দাম নাই। একটা নর্মাল এক্সাম্পল বলি, দেখেন নর্মাল এক্সাম্পলটা কিরকম। যে সকল মহিলারা ধূমপান করে সাথে ওসিপি খায়, ওরাল কন্ট্রাসেপটিভ পিল খায়, ওরাল কন্ট্রাসেপটিভ পিল খাচ্ছে, অন্যদিকে স্মোকিং করতেছে, তাহলে তার সেই পিল কিন্তু কোনো কাজে আসবে না। মাইন্ড ইট, আই রিপিট, আমি আবারও রিপিট করতেছি, যারা ওসিপি খায় সাথে স্মোকিং করে, মেয়েদের ক্ষেত্রে স্মোকিং বাংলাদেশে তেমন দেখা যায় না, যারা স্মোকিং করবে এবং ওসিপি খাবে তাদের সেই ওসিপি কোনো কাজে আসবে না, ফেল করবে, থেরাপিউটিক ফেলার যেটাকে আমরা বলে থাকি। আশা করি বিষয়টা বুঝাইতে পারছি। এটা তো শুধু ওসিপি বললাম, সেটা যে কোনো ড্রাগের ক্ষেত্রে হতে পারে। আপনি ঔষধ খাচ্ছেন সাথে ধূমপান করতেছেন, সেই ঔষধ তেমন কোনো কাজে আসবে না। আশা করি ক্লিয়ার, বুঝাইতে পারছি। এই জন্যই কিন্তু অনেকের ভাই সারা জীবনেও গ্যাস্ট্রিক ভালো হয় না, বুঝছেন। আপনি কি মনে করেন ইসলামে এমনি এমনি এই ধূমপানটা হারাম করে দেওয়া হয়েছে? গত ভিডিওতে বলতে ওই যে লাং ক্যান্সার যখন বুঝাইতেছিলাম তখন কিন্তু এই কথাগুলো আমি বলতেছিলাম যে কুল্লু মুস্কিরিন হারামন, যে প্রত্যেকটা নেশা উদ্রেককারী বস্তু কিন্তু হারাম। ইভেন এটাও বলা হয়েছে যে যেই বস্তু নেশা তৈরি করবে সেটা ক্ষুদ্র পরিমাণে হইলেও সেটা হারাম। এমনি এমনি করা হয়েছে ভাই, এমনি এমনি করা হয়েছে। এই যে বিষয়গুলো নিয়ে যদি আপনাদের সামনে কথা বলি, আমার নলেজ থেকেও যদি আমি বলি 5 ঘন্টায় আমি এই ধূমপানের ক্ষতিকর বিষয় শেষ করতে পারবো না। সো হয়তো ঔষধ খান, নয়তো ধূমপান করেন, যে কোনো একটা করেন। হুদাই টাকা নষ্ট করে কোনো দরকার নাই, কোনো দরকার নাই, সোজা কথা। বুঝাইতে পারছি? করেন, ধূমপানি করেন, ওষুধ খাওয়ার দরকার নেই, অল্প বয়সে মারা যান। 40 খাবো আপনার, আপনার 40 খাবো, দাওয়াত দিয়ে রাখেন আমাকে, ঠিক আছে। কথাগুলো বললাম ভাই আবেগ নিয়ে, যদি কারো মানে মনের বা ব্রেনের ভিতরে সামান্য সেন্স থাকে, আমার কথা মানার দরকার নাই। সিগারেট কেনার সময় প্যাকেটের দিকে তাকাবেন, কিচ্ছু দরকার নাই। বুঝাইতে পারছি? এখন এটা ছাড়বেন কিভাবে? অনেকে বলে যে ভাই চেষ্টা করি কিন্তু ছাড়াইতে পারি না। আসলে এটা সত্য কথা যে একবার কারো ভিতরে যদি এই অ্যাডিকশনটা বা এই আসক্তটা চলে আসে, শুধু এটা না, যে কোনো আসক্ত যদি চলে আসে তাহলে কিন্তু মানে মারাত্মক একটা অবস্থা তৈরি হয়ে যায়, সহজে কিন্তু ছাড়া যায় না। যে কোনো আসক্ত ভাই, কি করবেন? সামনে রমজান, তাই না? সামনে রমজান, একটা মাস স্যাক্রিফাইস করতে পারবেন না? একটা মাস আপনার দ্বারা কি স্যাক্রিফাইস সম্ভব না? আল্লাহর কত নিয়ামত খাইতেছেন চিন্তা করেন তো। 11 মাস খাইলেন, একটা মাস আল্লাহকে দিয়ে দেন, সারা দিয়ে রাখেন, সন্ধ্যায় তারাবি পড়েন, রাতে সেহেরি খান, একটু কোরআন তেলাওয়াত করেন, নামাজগুলা পড়েন, দেখেন এমনি আপনার ভিতর থেকে সেই ধূমপানের নেশা চলে যাবে। অনেক মানুষকে দেখছি ছেড়ে দিয়েছে, অনেক মানুষকে। আপনি একটু ছেড়ে দেন। আমি আপনাকে ইসলামিক দৃষ্টিতে আসলে বলতে আসিনি আজকে, বলতে আসছি হলো মেডিকেল সায়েন্সের দৃষ্টিতে। ওষুধ খাবেন, কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। ইসলাম বললে তো বিশ্বাস করেন না, মেডিকেল সায়েন্স দিয়ে বললাম, এরপরেও যদি বিশ্বাস না করেন সেটা আপনার বিষয়, সেটা একান্তই আপনার বিষয়। আসুন রোজার মাস, ওই যে বেহায়ার মতো নির্লজ্জের মতো রাস্তায় তাঁবু টানানোর ভিতরে হোটেলে গিয়ে সিগারেট খাওয়া, খাবার খাওয়া, এগুলো বাদ দেন। চলে যেতে হবে, আপনাকেও চলে যেতে হবে, আমাকেও চলে যেতে হবে, কেউ থাকবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজানের 30টা রোজা সঠিকভাবে রাখার এবং যাবতীয় আমলগুলো সঠিকভাবে করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।